ম্যান সিটির শিরোপা সম্ভাবনায় বড় আঘাত, পেনাল্টিতে পার, ক্ষত রেখে জিতলো রিয়াল। ফার্গি টাইমে ক্যারিকের 3-3, চেলসির 3 ইতিহাস। ইতালিতে ছুটছে লাউতারো আর ইন্টার, বুন্দেসলিগা জমানোর চেষ্টা করছে বায়ার্ন। শনি রবির ফুটবল শেষে চলুন আমরা কথা বলি সোমবারে ফুটবল 5 মিশালিতে, যা আপনি দেখেছেন, যা হয়তো মিস করে গেছেন, সবকিছুই 5 পয়েন্টে। নাম্বার 1 বলছি, আমরা শুরু করতে চাই অবশ্যই প্রিমিয়ার লিগ নিয়ে, এবং বুঝতেই পারছেন এই পেছনের দুটো ছবি দেখে যে আমরা আজকে প্রিমিয়ার লিগ নিয়ে একটু বেশি কথা বলবো, কিন্তু আসলে কি তাই? শুরু থেকে আমরা স্পয়লার দিয়ে দিলাম, ঘটনা তেমন নাও হতে পারে। যাই হোক, নাম্বার 1 আমরা এটার নাম দিয়েছি আর্সেনালস টাইটেল টু লুজ। আমরা জানি যে সিজনের একটা লম্বা সময় জুড়ে আর্সেনালকে বেশিরভাগ লোকেই ফেভারিট ধরছিলেন। এই আমরা জানি কথাটা শুনে অনেকের হয়তো অঙ্কের কথা মনে পড়ে যেতে পারে, যদিও এই ব্যাপার স্যাপারগুলো এখানে থাকে প্রিমিয়ার লিগের টাইটেল রেসে। হিসাব নিকাশ, গাণিতিক মারপ্যাচ, এগুলোতে এখনো ম্যানচেস্টার সিটির যথেষ্ট সম্ভাবনা আছে। কিন্তু কথা হচ্ছে, এখন বোধহয় আমরা অফিসিয়ালি ঘোষণা দিতে পারি যে এই শিরোপাটা কেউ যদি হারায়, তাহলে সেটা হারানোর একমাত্র দলটার নাম আর্সেনাল। এখন যে অবস্থায় তারা আছে, সেখান থেকে আসলে টাইটেল লুজ করলে আর্সেনালের জন্য এই ব্যাপারটা একটা ভয়ঙ্কর দুর্ঘটনা হয়ে থাকতে পারে। এই সপ্তাহটা আর্সেনালের দুর্দান্ত গেছে। তারা লিডসের সঙ্গে বড় ব্যবধানে জিতেছে, তাদের ফরওয়ার্ডরা গোল করেছে। অন্যদিকে ম্যানচেস্টার সিটি টটেনহ্যাম হটস্পারের সঙ্গে ড্র করেছে। টটেনহ্যাম হটস্পারের ড্র করাটাও সেলিব্রেট করেছেন আর্সেনাল সমর্থকেরা। আবার অন্যদিকে অ্যাস্টন ভিলা, তারাও পয়েন্ট লুজ করেছে, তারা হেরে বসেছে। সবকিছু মিলে একেবারে সোনায় সোহাগা সপ্তাহ গেছে মিকেল আর্তেতার। এবং এরপরেই আমরা এখন অফিসিয়ালি ঘোষণা দিচ্ছি যে এই শিরোপাটা কারো যদি হারানোর থাকে, মানে টাইটেল টু লুজ, এটার বাংলা করলে হারানোর ঠিক এরকম হয় না, যারা বুঝেছেন তারা তো বুঝেছেনই, যে এই শিরোপাটা এখন আর্সেনালের আর হারানো উচিত হবে না। স্পেশালি ম্যানচেস্টার সিটির যে দুরবস্থা আমরা প্রতি সপ্তাহেই অল্প অল্প করে দেখছি, এবং যেটা এখন এত প্রকট আকার ধারণ করেছে যে ম্যান সিটি 2-0 গোলের লিডও তাদের ঘরের মাঠে জিইয়ে রাখতে পারে না। টটেনহ্যাম তাদের বরাবরই একটা এমন প্রতিপক্ষ যারা তাদেরকে ভয় পাইয়ে দিয়েছে, তাদেরকে হারিয়েছে, তাদের সঙ্গে ভালো খেলেছে, সেই টটেনহ্যামের সঙ্গেই তারা আরও একবার ধরা খেয়েছে। এবং ম্যানচেস্টার সিটির এই বছরের প্রিমিয়ার লিগের যে রেজাল্ট, সেটা আপনাকে আরেকবার বিশ্বাস করতে বাধ্য করবে যে ম্যানচেস্টার সিটির পক্ষে বাকি সময়েও আর্সেনালকে ধরে ফেলাটা যথেষ্ট কঠিন হতে পারে। মানে ম্যান সিটি তো এর আগেও এরকম পজিশন থেকে প্রিমিয়ার লিগ জিতেছে, কিন্তু তখন যে ম্যান সিটি ছিল, তারা যেভাবে দাপট দেখাতো, তারা যেভাবে একটানা সিজনের শেষ দিকে এসে 8টা, 9টা, 10টা, 11টা ম্যাচ জিতে বের করতে পারতো, সেটা এই ম্যান সিটির পক্ষে সম্ভব কিনা সে প্রশ্ন ওঠাটা খুবই যৌক্তিক, এবং তার উত্তরটা সম্ভবত না আসার কথা বেশিরভাগ লোকের কাছ থেকে। তারা এই বছরটা শুরু করেছিল সান্ডারল্যান্ডের সঙ্গে ড্র করে, চেলসির সঙ্গে তারা ড্র করেছে, ব্রাইটনের সঙ্গে তারা ড্র করেছে, ম্যানচেস্টারের কাছে তারা হেরেছে, মোটে উলভসের সঙ্গে তারা জিততে পেরেছিল, আর টটেনহ্যামের সঙ্গে আরও একবার ড্র করা। এই রেজাল্টগুলো যথেষ্ট ম্যানচেস্টার সিটির দুরবস্থা বোঝানোর জন্য। একমাত্র সেই উলভসের সঙ্গে বাদে আর কোনো ম্যাচ তারা জিততেই পারছে না। আর উলভস হচ্ছে প্রিমিয়ার লিগের 20 নম্বর দল, যাদের সঙ্গে আপনি যখন জিতবেন, মানে জেতাটাই তো স্বাভাবিক, এর বাইরে তো কিছু ঘটার কথা নয়। কিন্তু ম্যান সিটির সমস্যাটা আসলে কোন জায়গায় হচ্ছে অনেক বেশি। এই রেজাল্টগুলো তো আমরা দেখলাম। ম্যান সিটির সমস্যাটা সম্ভবত গেম অফ টু হাফস বলে না, সেটার একটা অর্ধে ম্যান সিটি ভালো করছে, কিন্তু পরের অর্ধে ম্যান সিটিকে তাদের মতো আর দেখা যাচ্ছে না। এই সিজনে এখনো পর্যন্ত পেপ গুয়ার্দিওলার দল গোল কনসিড করেছে 23টা, যার ভেতরে ফার্স্ট হাফে 6টা, আর সেকেন্ড হাফের সংখ্যাটা দেখেন, মানে দ্বিগুণেরও বেশি, প্রায় 3 গুণের কাছাকাছি। 6 কই আর 17 কই। এই যে তফাৎটা, এই তফাৎটা নিশ্চয়ই ম্যান সিটিকে সাহায্য করছে না, একটুও সাহায্য করছে না। তার উপরে এই ম্যাচ শেষে সম্ভাব্য অনেকগুলো রেফারির সিদ্ধান্ত নিয়ে, বা যে সিদ্ধান্ত এসছে তাই নিয়ে অনেক রকম আলোচনা আছে, সমালোচনা আছে। রদ্রি একেবারে ম্যাচ শেষে রেফারিং সমালোচনা করেছেন, পেপ গুয়ার্দিওলা এগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। সবকিছু মিলে ম্যান সিটির আসলে এই অবস্থা নাই যে তারা আর্সেনালকে ধরে ফেলতে পারবে। জানুয়ারি মাস শেষ হয়ে গেছে, ফেব্রুয়ারি মাসের এই গোড়ার দিকে এসে তাই আর্সেনালের এখন পোয়া 12। এবার আমরা যাই পয়েন্ট নাম্বার 2তে। এবার একটু লা লিগায় ফিরতে চাই। লা লিগার দ্য গুড, দ্য ব্যাড, দ্য আগলি। এখানে 3 জনের ছবি আছে। আমার ধারণা আপনি এতক্ষণে বুঝেও গেছেন যে দ্য গুড কে, দ্য ব্যাড কে, দ্য আগলি কে। দ্য গুড হান্সি ফ্লিক, যার দল সবার উপরে আছে 1 পয়েন্টের লিড নিয়ে। দ্য ব্যাড এই ভদ্রলোক
আলভারো আরবেলোয়া, রিয়াল মাদ্রিদ কোচ, আর দ্য আগলি দিয়েগো সিমিওনে। একটা একটা করে শুরু করি। বার্সেলোনা এই সপ্তাহেও তারা জিতেছে, 3-1 গোলে এলচেকে তারা হারিয়েছে, যেটা একেবারেই অনুমিত ছিল। বার্সেলোনা তাদের ধারাতে আছে, তারা রিয়াল মাদ্রিদের তুলনায় 1 পয়েন্টে এগিয়ে আছে। রিয়াল মাদ্রিদ পরের দিন খেলতে নামলো, কিন্তু রিয়াল মাদ্রিদ যেভাবে জিতলো সেটা কি আসলেই রিয়াল মাদ্রিদ সমর্থকদের তৃপ্তি দিতে পারছে? আমি জানি যে একটা সিজনে আপনার এরকম সময় যেতে পারে যখন আপনি হয়তো খুব একটা ভালো করছেন না, কিন্তু একটানা রিয়াল মাদ্রিদকে আপনি যেভাবে খেলতে দেখছেন, তার উপরে সান্তিয়াগো বের্নাবিউতে, সেটা কি রিয়াল মাদ্রিদ সমর্থকদের মনে কিছুটা শঙ্কা জাগাচ্ছে না? রিয়াল মাদ্রিদ এত বাজে, এত অধারাবাহিকভাবে একটানা ম্যাচের পর ম্যাচ কবে খেলেছে? এই প্রশ্নটাও বোধহয় তোলা যেতে পারে। আরও একবার বার্নাবিউতে এই ম্যাচের শুরুতে দুও খেয়েছেন ভিনিসিয়াসরা, এরপরে অবশ্য ভিনিসিয়াস জবাব দিয়েছিলেন দুর্দান্ত একটা গোল করে, কিন্তু সেই রায়ো ভায়াকানোর সঙ্গে জিততে হলেও রিয়াল মাদ্রিদকে শেষ পর্যন্ত পেনাল্টির অপেক্ষা করতে হয়েছে। ইন্টারেস্টিংলি এই গত বছরের শেষ দিন থেকে এখনো পর্যন্ত লা লিগার যে 5টা ম্যাচ হয়েছে তার ভেতরে তারা 4টাতেই পেনাল্টি পেয়েছে। আমি বলছি না যে পেনাল্টি পাওয়াটা অন্যায়, আমি বলছি না রায়ো ভায়াকানোর সঙ্গে তারা পেনাল্টি যেটা পেয়েছে সেটা ন্যায্য ছিল না, অবশ্যই সেটা ন্যায্য ছিল এবং এই পেনাল্টি পাওয়ারই কথা ছিল। ম্যাচের 100তম মিনিটে গিয়ে কিলিয়ান এমবাপে যেখান থেকে গোল করে দলের জয়টা নিশ্চিত করছেন, কিন্তু এই পেনাল্টি বাদ দিয়ে বা কোনো একটা প্লেয়ারের ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্স বাদ দিয়ে রিয়াল মাদ্রিদের আছেটা কি? মানে এই দলটা শাবি অলonsoকে বাদ দিয়েছে, আরবেলোয়াকে এনেছে। আরবেলোয়াকে দেখে তো মনে হচ্ছে তিনি অথৈ সাগরে পড়েছেন। তিনি ম্যাচ শেষে বলছেন যে তিনি তো আর গ্যান্ডালফ দ্য হোয়াইট নন। মানে যারা লর্ড অফ দ্য রিংস দেখেছেন তারা এটা বুঝতে পারবেন খুব ভালো মতো যে তিনি তো এখানে হোয়াইট ম্যাজিক আনতে পারছেন না, কিন্তু রিয়াল মাদ্রিদ তো হোয়াইট ম্যাজিক আনতে পারার কথা। মানে রিয়াল মাদ্রিদের ম্যাজিকটা কি? গত কয়েক বছর ধরে তারা লিগে ভালো না করলেও তারা চ্যাম্পিয়ন্স লিগে বরাবর ভালো করে গেছে, বা কোনো একটা জায়গায় গিয়ে তারা জাদু দেখিয়েছে। সেই জাদুটা, সেই স্পার্কটা রিয়াল মাদ্রিদে হারিয়ে গেছে। এবং আরবেলোয়া যে কোনোভাবেই গান্ডালফ নন সেটা তিনি না বললেও আমরা বোধহয় এতদিনে মোটামুটি বুঝে গেছি। তাকে কিছুটা ক্লুলেস কি আপনার মনে হচ্ছে না? আমি জানি না, মানে আরবেলোয়া নিজেও হয়তো তার সঙ্গে দ্বিমত পোষণ করবেন না। এই ম্যাচটা রায়ো ভায়াকানোর সঙ্গে রিয়াল মাদ্রিদ যেভাবে শেষ করেছে তাতে তাদের ডিফেন্স লাইনটার দিকে দেখেন, ডিফেন্ডার হিসেবে ওখানে আপনি কাউকে খুঁজে পাবেন না। একজন বোধহয় ছিলেন আর বাকি সবাই মিডফিল্ডার। মিডফিল্ডে ছিলেন জাত মিডফিল্ডার একজন আর ফরওয়ার্ড লাইনে 5 জন। মানে ম্যাচ আপনাকে জিততেই হবে এরকম একটা পরিস্থিতি নিয়ে আরবেলোয়া ওই ম্যাচের শেষটা করেছেন। যাই হোক, তারা জিতেছেন, কিন্তু রিয়াল মাদ্রিদ এইভাবে আসলে কত দূর যেতে পারবে এই প্রশ্নটা ওঠা খুবই স্বাভাবিক। আর এই যে পেনাল্টির কথা বলছিলাম সেটা অনেক বেশি কিলিয়ান এমবাপে নির্ভর। মানে যে 4টা পেনাল্টি কিক হয়েছে 4টাই তো কিলিয়ান এমবাপে গোল করেছেন। তিনি ক্রিস্টিয়ানো রোনালদোর একটা রেকর্ডও ছুঁয়েছেন, এক সিজনে সবচেয়ে বেশি পেনাল্টি থেকে গোল করার রেকর্ডটা। আবার এইখানেও একটা ব্যাপার দেখেন, 22 ম্যাচে তারা এখনো পর্যন্ত পেনাল্টি পেয়েছে 11টা। এটাও একটা সিজন রেকর্ড। এখনো পর্যন্ত মোটে 22 ম্যাচ হয়েছে, সিজনের বাকিটা তো এখনো বাকি। রিয়াল মাদ্রিদ যদি এত বেশি ভিনিসিয়াস, এমবাপে আর পেনাল্টি নির্ভর হয়ে যায় তাহলে রিয়াল মাদ্রিদের এই সিজনটা হয়তো আশানুরূপ আর হওয়ার কোনো উপায় থাকবে না। দেন এগেইন উই নো এটা রিয়াল মাদ্রিদ, তারা চ্যাম্পিয়ন্স লিগে যে কোনো কিছু করতে পারে, কিন্তু লা লিগায় তাদেরকে কোনোভাবেই মনে হচ্ছে না তাদের পক্ষে কিছু করা সম্ভব, যদিও তারা মোটে 1 পয়েন্টেই পিছিয়ে আছে। তাদেরকে অপেক্ষা করতে হবে আসলে বার্সেলোনার বাজে ফর্মের ওপরে। যাই হোক, এই জায়গায় দ্য আগলি হচ্ছেন দিয়েগো সিমিওনে। তার দল লেভান্তের সঙ্গে গোললেস ড্র করেছে আরও একবার। তার আগের ম্যাচটায় চ্যাম্পিয়ন্স লিগে তারা বোদু গ্লিমতের কাছে হেরেছে এবং হারার পরে দিয়েগো সিমিওনে নিজের মাঠে দুয়ো শুনেছেন নিজের সমর্থকদের কাছ থেকে। আরবেলোয়া বা রিয়াল মাদ্রিদ দুয়ো শোনেন সেটা একটা ব্যাপার, এই কোচ নতুন এসছেন, খুব ভালো সময় রিয়াল মাদ্রিদে যাচ্ছে না, কিন্তু দিয়েগো সিমিওনে যিনি 15-16 বছর ধরে এই দলের সঙ্গে আছেন, এই দলটাকে বিশ্বে মোটামুটি বিখ্যাত করেছেন, তিনি যখন দুয়ো শোনেন তার মানে ঘটনা কোনো একটা জায়গায় ভয়ঙ্করভাবে বিগড়ে গেছে। এবং সেটা হচ্ছে আতলেতিকো মাদ্রিদের খেলা এবং ফল। তারা লা লিগায় কোনো হিসাবেও নাই, মানে তাদের সঙ্গে যে তফাৎ বাকিদের, তারা রয়েছে পয়েন্ট টেবিলের 3-এ, কিন্তু পাক্কা 10 পয়েন্টে পিছিয়ে, আর রিয়াল মাদ্রিদ থেকে 9 পয়েন্টে পিছিয়ে। এই অবস্থায় সিমিওনের এখন বলারও আসলে তেমন কিছু নাই। ট্রান্সফার বিজনেসে তারা মোটামুটি ব্যস্ত ছিল সামারে, তখন তারা প্লেয়ার সাইন করিয়েছে কিন্তু কোনোটাই খুব একটা কাজে দেয় নাই। এবার তারা আদেমোলা লুকমানকে এনেছে উইন্টার ট্রান্সফারে, দেখা যাক সেটা কতখানি কাজ করে। কিন্তু সিমিওনে এই সিজন শেষে আর থাকছেন কিনা এই প্রশ্নটা এখন
ওঠাটা খুবই সঙ্গত, খুবই যৌক্তিক। আপনি আতলেতিকো মাদ্রিদের এই আগামী মাসটার মানে এই মাসটার ফিক্সচারগুলো দেখুন, এর ওপরে হয়তো নির্ভর করবে যে সিমিওনে আসলে সিজন শেষে আর আতলেতিকো মাদ্রিদের ডাগ আউটে থাকবেন কি থাকবেন না। এই ম্যাচগুলো জিতলে হয়তো একটা জায়গায় আতলেতিকো মাদ্রিদ পৌঁছাতে পারবে, কারণ তাদের কোপা দেল রের ম্যাচ রয়েছে রিয়াল বেতিসের সঙ্গে, তাদের ম্যাচ রয়েছে লা লিগাতে বেতিসের সঙ্গে, এরপরে ভায়োকানোর সঙ্গে রিয়াল মাদ্রিদ কষ্টে সৃষ্টে জিতেছে, এরপরে ক্লাব ব্রুজের সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগের দুটো ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগের, আর মাঝে একটা লা লিগার এসপানিওলের সঙ্গে ম্যাচ। এই ম্যাচগুলো জিতলে আতলেতিকোকে আপনি চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16 খুঁজে পাবেন, আপনি হয়তো কোপা দেল রেতে আরো অ্যাডভান্স পজিশনে তাদেরকে দেখতে পাবেন, এবং লা লিগায় মোটামুটি একটা সুবিধাজনক জায়গায় মানে চ্যাম্পিয়ন্স লিগ স্পট, এর বাইরে তো আর আতলেতিকোর পক্ষে হয়তো যাওয়া সম্ভব নয়, সেখানে হয়তো তাদেরকে আপনি দেখতে পাবেন। কিন্তু দিয়েগো সিমিওনে এই ম্যাচগুলো যদি জিততে না পারেন, মোটামুটি বলে দেওয়া যায় যে সিমিওনে হয়তো নিজেই এরপরে আর আতলেতিকোতে থাকতে চাইবেন না, আর আতলেতিকো বোধহয় ওই জায়গায় যাবে যে তাদেরও একটা নতুন সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। অনেক তো হলো। পয়েন্ট নাম্বার 3, এটা আবার প্রিমিয়ার লিগ। মুভিং ফরওয়ার্ড, আমরা একটু সামনের দিকে যাচ্ছি, কেন মুভিং ফরওয়ার্ড সেটা একটু পরে হয়তো বুঝতে পারবেন। আমরা শুরু করতে চাই ম্যানচেস্টার ইউনাইটেডকে দিয়ে। দে আর রিয়েলি মুভিং ফরওয়ার্ড। 3টা ম্যাচ মাইকেল ক্যারিকের আন্ডারে তারা জিতেছে, কিন্তু যেটা তাদের জন্য খুবই স্বস্তির খবর যে বেঞ্জামিন শেসকো যিনি গোল করেছেন, যিনি 11-এ ছিলেন না, আরও একটা ম্যাচ, কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে যখন 2-0 গোলে এগিয়ে থাকা ইউনাইটেড 2-2 গোলের সমতায় ফিরেছিল ওল্ড ট্রাফোর্ডে, তখন ফার্গি টাইমে ম্যাচটা বের করে এনেছেন শেসকো। এখন এখানে আপনি বলতে পারেন যে ইউনাইটেডের ডিফেন্স তাহলে কোথায় ছিল? ম্যাচটা ঘুরে গিয়েছিল একটা পেনাল্টি কিক থেকে, এরপর একটা দুর্দান্ত গোলে সমতায় ফিরল ফুলহ্যাম, সেটা 91 মিনিটের সময়। কিন্তু এরপরে ইউনাইটেডের অ্যাপ্রোচটা যথেষ্ট পজিটিভ ছিল। তাদের প্লেয়িং স্টাইল বা তারা যেভাবে অ্যাডভান্স পজিশনে যাচ্ছিল, মুভ করছিল, সেটা তাদেরকে বলে দিচ্ছিল বা আমাদেরকে বলে দিচ্ছিল যে ইউনাইটেডের ক্যারেক্টারিস্টিক্স বোধ হয় বেশ খানিকটা পরিবর্তন হয়ে গেছে, এবং তার প্রমাণও পাওয়া গেল যখন বেঞ্জামিন শেসকো ওই গোলটা করলেন। কিন্তু তিনি আসলে জয়ের নায়ক হয়তো নন। ইউনাইটেডের এই কয়েকটা ম্যাচে ধারাবাহিকভাবে ভালো করার অনেকটুকু অবদান অবশ্যই মাইকেল ক্যারিকের, তবে মাইকেল ক্যারিকের সঙ্গে যিনি আছেন সেই কাসেমিরোরও, তিনি গোল করেছেন, এবং দুজনই তো মিডফিল্ডার, একজন অন্যজনকে খুব ভালো মতন চেনার কথা, দুজনই চ্যাম্পিয়ন্স লিগ উইনার, তারা এই ব্যাপারগুলো খুব ভালো মতো বোঝেন। কিন্তু কাসেমিরো আসলে যেভাবে ইউনাইটেডকে হেল্প করছেন, সেটা পুরনো কাসেমিরোকে মনে করিয়ে দিচ্ছে। ইউনাইটেডে এত ধারাবাহিকভাবে কয়েকটা ম্যাচ একটানা কাসেমিরো কখনোই খেলতে পেরেছেন বলে আমার মনে পড়ে না। রিয়াল মাদ্রিদে তিনি এই সব কাজ প্রায় সময় করে যেতেন, সেই কাজটা এখন ম্যানচেস্টার ইউনাইটেডকে যথেষ্ট হেল্প করছে। ডিফেন্ডিং লাইন, ফরওয়ার্ড লাইনের সঙ্গে মাঝখানের যে সেতু বন্ধন, সেই কাজ তো করছেনই, গোল করছেন, অ্যাসিস্টও করেছেন। নো লুক অ্যাসিস্টটা নিশ্চয়ই আপনার চোখ এড়িয়ে যায়নি। এবং কাসেমিরো এই সিজন শেষে যেহেতু ইউনাইটেড ছেড়ে যাবেন, তার আগে সম্ভবত তিনি আরও একবার নিজের ক্যারিয়ারটার পুনর্জীবন ঘটিয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডে এই রিসেন্ট কয়েকটা ম্যাচে। আর যে ভদ্রলোক এখনো চুল কাটতে পারেননি, তিনি সম্ভবত এখন খুব আগ্রহ ভরে বাকি 2 ম্যাচের জন্য অপেক্ষা করবেন। কাসেমিরোরা এই ফর্মটা ধরে রাখতে পারলে তার পক্ষে হয়তো ফাইনালি তার চুলটা ছেঁটে ফেলা সম্ভব হবে। হয়তো শেসকো এই ম্যাচের নায়ক, কিন্তু এই ম্যাচের আড়ালে থাকা নায়ক অবশ্যই কাসেমিরো। ব্রুনো ফার্নান্দেজকে আমরা ভুলছি না। ব্রুনো ফার্নান্দেজ প্রতি ম্যাচে গত 5 বছর ধরে এই কাজ করে যাচ্ছেন, তাই তাকে নিয়ে এই মুহূর্তে আর আলাদা করে কথা বলছি না। ফার্গি টাইমের ঘটনা ঘটছে স্ট্যামফোর্ড ব্রিজে, যখন 2-0 গোলে পিছিয়ে ছিল ওয়েস্ট হ্যামের বিপক্ষে চেলসি। মানে ওয়েস্ট হ্যাম যারা রেলিগেশন ব্যাটেলে আছে, তাদের সঙ্গে স্ট্যামফোর্ড ব্রিজে যখন 2-0 গোলে চেলসি পিছিয়ে হাফ টাইমে মাঠ ছাড়ার সময় দুও শুনেছিলেন এনজো ফার্নান্দেজরা। সেই ম্যাচটা শেষ হয়েছে একেবারে শেষে গিয়ে এনজো ফার্নান্দেজ যখন গোল করেছেন, এবং এমন একটা দিনে গোল করেছেন যা 3 বছর আগে তিনি বেনফিকা থেকে চেলসিতে যোগ দিয়েছিলেন। এতদিনে মোটামুটি ক্লাব লেজেন্ড, ছোটখাটো একটা লেজেন্ডে পরিণত হয়েছেন এনজো ফার্নান্দেজ। এর আগে আপনি দেখেছেন ম্যান সিটির সঙ্গে শেষ মুহূর্তে তিনি গোল করেছেন, এবারও করলেন, চেলসিকে ম্যাচটা জেতালেন। কিন্তু এই ম্যাচে চেলসির কামব্যাকের শুরুটা হয়েছিল জাও পেদ্রোকে দিয়ে। জাও পেদ্রোর ধারাবাহিকভাবে গোলে ফেরাটাও আরেকটা বড় খবর। এই কারণেই মুভিং ফরওয়ার্ড, মানে ফরওয়ার্ডরা এখানে আলো কাটছেন। শেসকো যেমন গোল পেয়েছেন, এটা তার জন্য স্বস্তির, এই জাও পেদ্রোর গোল পাওয়াটা তার জন্য স্বস্তির। এর আগে চ্যাম্পিয়ন্স লিগে নাপোলির সঙ্গে জয়ের নায়ক তো তিনি, আবার প্রিমিয়ার লিগের ম্যাচে গোল করলেন। শেষ 5 ম্যাচে সব মিলে আপনি 5 গোলের একটা হিসাব বের করতে পারবেন। পুরো সিজন জুড়ে 12 গোল হয়েছে। জাও পেদ্রোর শুরুটা এই সিজনে একটু স্লো হয়েছিল, দেন এগেইন আস্তে আস্তে তিনি মানিয়ে নিচ্ছিলেন। এই জাও পেদ্রো নিজে যে ফর্মে ফিরেছেন, তার পেছনে নিশ্চয়ই চেলসি কোচ রোসেনির একটা বড় অবদান আছে, সেটা তাকে হয়তো সাহায্য করছে। এবং পেদ্রো ক্লাব বিশ্বকাপের সময় যে আলোটা কেড়েছিলেন, যে আলোচনায় ছিলেন, সেটা অনেকটুকু মিলিয়ে যাওয়ার পরে এখন আবার প্রচন্ড পরিমাণে কন্টেক্সচুয়াল হয়েছেন, এবং তাকে ঘিরে এখন এই আলোচনাটা
খুব বেশি করাই যায়। তবে রোজেনিয়ারকে আমরা একেবারেই ছেড়ে যাচ্ছি না, তার রেকর্ডটা যথেষ্ট ইমপ্রেসিভ। নতুন কোচ হিসেবে চেলসি ডাগ আউটে আর্সেনালের সঙ্গে লিগ কাপের ম্যাচটা হেরেছিলেন, সেই আর্সেনালের সঙ্গে লিগ কাপের সেকেন্ড লেগের ম্যাচটা তার এখনো বাকি আছে। ওই ম্যাচে যদি তিনি আসলে জিততে পারেন তো কথাই নাই, দলকে তিনি ফাইনালে তুলে দেবেন। কিন্তু এ বাদেও বাকি যে রেজাল্টগুলো সেগুলো রোজেনিয়ারকে একটা ভালো একটা ফিল গুড ব্যাপার স্যাপার দিচ্ছে, যার সঙ্গে প্লেয়িং স্টাইলও কিছুটা জড়িয়ে আছে। এখানেই থামছি না, কারণ আরো দুজনকে নিয়ে আমাদের কথা বলা প্রয়োজন। এক পাশে একিতিকে, অন্য পাশে ফ্লোরিয়ান ভার্টজ, উল্টো বললাম, এ পাশে একিতিকে আর অন্য পাশে ফ্লোরিয়ান ভার্টজ। দুজনের শুরুটা দুরকম হয়েছিল লিভারপুলে নতুন সিজনে যখন তারা দলে এসেছিলেন। একজন খুব ভালো করছিলেন, অন্যজন একেবারে আড়ালে ছিলেন। কিন্তু এখন ফ্লোরিয়ান ভার্টজকে আমরা ফ্লোরিয়ান ভার্টজের মতোই খেলতে দেখছি, এবং লিভারপুলও একটা বড় ব্যবধানে জয় পেয়েছে নিউক্যাসলের সঙ্গে শুরুতে পিছিয়ে পড়ার পরেও। এই দুজন একে অন্যকে দিয়ে অ্যাসিস্ট করাচ্ছেন এবং করিয়েছেন। সব মিলে 6 অ্যাসিস্ট দুজনের, মানে একে অন্যের জন্য 6 অ্যাসিস্ট বলছি, যে উনি উনাকে দিয়ে 3 গোল করিয়েছেন, উনি উনাকে দিয়ে 3 গোল করেছেন। এই মুহূর্তে ইউরোপের টপ 5 লিগে যেটা হাইয়েস্ট এরকম জোর যদি আপনি হিসাব করেন। লিভারপুলের নতুন একটা জোড়া খুব প্রয়োজন ছিল। একপাশে মোহাম্মদ সালাহ তো অনেক বেশি স্থির হয়ে গেছেন, অনেক বেশি গতি তার কমে গেছে, তার খেলায় ওই আগের ধাকটা কমে গেছে বলে মনে হচ্ছে। এবং লিভারপুল যেভাবে স্ট্রাগল করছিল, তাতে এই দুজনের এই ফেব্রুয়ারি মাসে বা জানুয়ারির শেষ থেকে জানুয়ারির শুরু থেকে ফর্মে ফেরাটা লিভারপুলের জন্য খুবই জরুরি ছিল, এবং সামনের দিনে হয়তো টপ 4 সিকিউর করার জন্য তাদেরকে হেল্প করবে। এবার যাই আমরা সেরিয়াতে। ছুটছে ইন্টার, আর ইন্টার সাথে লাউতারো মার্তিনেজ। ইন্টার মিলান সবার উপরে অবস্থান করছে সেরিয়ার পয়েন্ট টেবিলে, অর্থাৎ 11 ম্যাচে আনবিটেন ক্রিশ্চিয়ান কিভুর দল। 2 নম্বর জায়গাটা এসি মিলানে, তাদের হাতে অবশ্য একটা ম্যাচ বেশি রয়েছে। 3-এ নাপোলি আছে, 4-এ আছে ইউভেন্টাস। কিন্তু এই যে ইন্টার মিলান একটানা 11 ম্যাচে অপরাজিত সেরিয়াতে, যেখানে মোটে তারা নাপোলির সঙ্গেই একটা ড্র করেছে আর বাদ বাকি 10টা ম্যাচ তারা জিতেছিল, সেখানে অন্যতম ভরসা অবশ্যই লাউতারো মার্তিনেজ। মার্তিনেজের একটা রেকর্ড হয়েছে। রেকর্ডটা কি? রেকর্ডটা হচ্ছে তিনি ইন্টার মিলানের জার্সিতে সর্বোচ্চ গোলের রেকর্ডটায় একজনকে ছুঁয়েছেন, 4-এ যিনি আছেন। এবং সবার উপরের নামটা হচ্ছে জিউসিপে মেয়াৎজা। এই জিউসিপে মেয়াৎজা হচ্ছেন কে? মানে লেজেন্ড, যার নামে সানসিরোর নামটা কি? জিউসিপে মেয়াৎজা স্টেডিয়াম। তো তার নামে স্টেডিয়াম, এই জায়গায় ছুঁতে তাকে এখনো অনেক পথ পাড়ি দিতে হবে। কিন্তু এই ধারায় যেতে থাকলে হয়তো লাউতারো মার্তিনেজ ওই স্বপ্নটা দেখলেও দেখতে পারেন। আর্জেন্টাইনদের সঙ্গে ইন্টার মিলানের একটা বরাবরই ভালো সম্পর্ক থাকে। ইন্টার পেরিয়ে এবার একটু যাই ইউভেন্টাসে। ইউভেন্টাসও দারুণ ফর্মে আছে। ইনফ্যাক্ট এই যে স্পালেত্তি তাদের নতুন কোচ হয়েছেন, এরপর থেকে সময়টাকে যদি আপনি কাউন্ট করেন, তাহলে এর ভেতরে সর্বোচ্চ পয়েন্ট ইন্টার মিলানের, 2 নম্বরটা এসি মিলানের যদি তারা আজ রাতে জেতে, আর 3 নম্বর দলটার নামই ইউভেন্টাস, যারা একটা বড় ব্যবধানে জিতেছে এই সপ্তাহেও। কিন্তু এই গোলের ভেতরে গোল করেছেন ব্রেমার, যার হেডে 2টো গোলে একটা রেকর্ড হয়েছে। তিনি একজনকে ছাড়িয়ে গেছেন, দুজনকে ছাড়িয়েছেন ইনফ্যাক্ট, একজন ভার্জিল ফন ডাইক এবং আরেকজন গ্যাব্রিয়েল মাগালেশ। এই দুজনকে ছাড়িয়ে 2019-এর পর থেকে এই সময়ের ভেতরে এখন ইউরোপের টপ 5 লিগে সবচেয়ে বেশি হেডে গোল করা ফুটবলারের নাম অবশ্যই একজন সেন্টার ব্যাক, সারপ্রাইজ হওয়ার কিছু নাই, ব্রেমার। তবে কোমোর ম্যাচটা ঘটেছে অন্যরকম। কোমো আর আতালান্তা একটা ইম্পর্টেন্ট ম্যাচ সেরি আর জন্য। সেই ম্যাচের একেবারে ইনসাইড 10 মিনিটস কোমোর বিপক্ষে আতালান্তা পরিণত হয়েছিল 10 জনের দলে, এবং তারপরে একের পর এক শট করে গেছেন নিকো পাজরা। গোল করার প্রবল চেষ্টা সেস্ক ফ্যাব্রিগাসের দলের, কিন্তু একটার পর একটা সেভ করেছেন আতালান্তার 25 বছর বয়সী গোলকিপার কার্নেসকি। ম্যাচের শেষ অংশে, ম্যাচের 97 মিনিটে কোমো পেল একটা পেনাল্টি, যে পেনাল্টি নিতে গেলেন নিকো পাজ, কিন্তু ওই 25 বছর বয়সী কার্নেসকিকে আর বিট করতে পারলেন না। নিকো পাজ যখন ম্যাচ শেষে কান্নায় ভেঙে পড়েছেন, আতালান্তার সব উদযাপন গিয়ে একজনকে কেন্দ্র করে, কারণ আতালান্তার ম্যাচের জয়ের নায়কই তাদের গোলকিপার। আর কোমো সেখানে ওই পয়েন্টটা হারিয়েছে, জয়ের সম্ভাবনাটা হারিয়েছে। পয়েন্ট একটা পেয়েছে ঠিকই, কিন্তু তারা এই ম্যাচটা জিততেই পারত। পাজের কান্না অনেকের মনে দুঃখ জাগরণ ঘটাতে পারে, করাটাই খুব স্বাভাবিক, এবং এই ম্যাচটাকে তিনি আসলে কতখানি সিরিয়াসলি নিয়েছিলেন। এই অল্প বয়সী মিডফিল্ডার যিনি দুর্দান্ত একটা মৌসুম কাটাচ্ছেন সেরিয়াতে, নিশ্চয়ই তিনি এখান থেকে ফিরে আসতে চাইবেন। সেরিয়ার অংশটা শেষ করে এবার একটু 5 নম্বর পয়েন্টে যাই, এর এই বুন্দেসলিগা, সেটা নিয়ে আমরা একটু কথা বলতে চাই। বায়ার্ন কি চেষ্টা করছেন নাকি যে লিগটা একটু জমিয়ে দেওয়া যায় নাকি? মানে এত এক পেশে লিগ দিয়ে হবেটা কি?
বায়ার্ন মিউনিখ টানা দ্বিতীয় সপ্তাহে বুন্দেসলিগায় ম্যাচ জিততে পারে নাই। এবার তারা হামবুর্গের কাছে ড্র করেছে, এর আগের সপ্তাহে তারা অসবুর্গের কাছে হেরেছিল। মাঝখানে চ্যাম্পিয়ন্স লিগে পিএসভির সঙ্গে একটা টাইট ম্যাচ গেছে, 2-1 গোলে তারা জিতেছে। এবার তারা ড্র করে বরুসিয়া ডর্টমুন্ডের জন্য সুবিধা করে দিয়েছিল যে এবার তোমরা আসো, পয়েন্টের গ্যাপটা কমাও। বরুসিয়া ডর্টমুন্ড নেমেছিল হাইডেনহাইমের সঙ্গে খেলতে এবং সেই ম্যাচে তারা পিছিয়ে পড়েছিল। এরপরে হচ্ছে গিরাসি কাণ্ড বা গিরাসি নামা। ম্যাচের 68-69 মিনিটে যখন বরুসিয়া ডর্টমুন্ড পেনাল্টি পেল, তখন তাদের এই ম্যাচে এগিয়ে যাওয়ার পালা, তাদেরকে এগিয়ে যেতে হবে। এখন এই দলের রেগুলার পেনাল্টি টেকার এমরে চান সাইড বেঞ্চে, ওই জায়গায় বেন সাবাইনি তিনিও খেলছেন না। তার মানে পেনাল্টি আসলে নেবেন কে? গিরাসি। গিরাসি কেবলমাত্র মাঠে আছেন। যেই গিরাসি কিছুদিন আগে পরপর 2 ম্যাচে পেনাল্টি মিস করেছেন, তিনি আর পেনাল্টি নিতে পারবেন কিনা এই আলোচনাও সবসময় ছিল। কিন্তু বরুসিয়া ডর্টমুন্ডের ক্যাপ্টেন নিকো স্লটারব্যাক তিনি বলটাকে আড়ালে নিয়ে তুলে দিলেন গিরাসির হাতে। গিরাসি স্পট কিক থেকে গোল করলেন। এর কিছুক্ষণ পরে গিয়ে তিনি আবার গোল করলেন, মানে স্কোর লাইন ততক্ষণে 3-2। ভালো কথা, খুব ভালোভাবে গিরাসির ফেরা হচ্ছে, কারণ গিরাসির এই সিজনটা খুব একটা ভালো যাচ্ছে না। এরপরে ম্যাচের 80 মিনিটের পরে গিয়ে আরেকটা পেনাল্টি পেয়েছিল বরুসিয়া ডর্টমুন্ড। এবার আবার পেনাল্টি নিতে এসেছেন সেরহিও গিরাসি। এখন গিরাসি এই গোলটা করলে তার হয় হ্যাট্রিক, কিন্তু তিনি একটা অদ্ভুত কাণ্ড ঘটাতে গিয়ে বল মারেন একেবারে ওপর দিয়ে এবং পেনাল্টি মিস করলেন। ম্যাচ শেষে তার কোচ নিকো কোভাচের সমালোচনা শুনলেন। তিনি মোটেই পছন্দ করেন না গিরাসি যা করেছেন সেটা। একটা অদ্ভুত মৌসুম এই স্ট্রাইকার কাটাচ্ছেন এবং বরুসিয়া ডর্টমুন্ড এই সিজন যে তার ভালো যাবে না তার আকার ইঙ্গিত সবকিছু তিনি সম্ভবত এই ম্যাচে পেয়ে গেছেন। কিন্তু ডর্টমুন্ডের জন্য ভালো খবর যে তারা এখন 6 পয়েন্টে পিছিয়ে আছে বায়ার্ন মিউনিখের তুলনায়। আর 2-3 সপ্তাহ বাদে এই মাসের শেষ দিকে ডের ক্লাসিকার অর্থাৎ বায়ার্ন মিউনিখ ভার্সেস বরুসিয়া ডর্টমুন্ড। ওই পর্যন্ত যদি এই ব্যবধানটা টিকিয়ে রাখতে পারে বরুসিয়া ডর্টমুন্ড, তাহলে উই হ্যাভ আ টাইটেল রেস, নাইলে নাই। এই হচ্ছে আমার এই সপ্তাহের পাঁচমিশালি। আমি জানি যে লিগ আ নিয়ে এই সপ্তাহে আলোচনা করা হলো না। স্ট্রাসবুর্গের সঙ্গে পিএসজি জিতেছে, তাদেরও ম্যাচ জমিয়ে জিততে হয়েছে। ওই লিগ আ আপনার জন্যই তোলা থাকলো, আপনি ওটার বেস্ট মোমেন্ট আমাকে জানাতে পারেন কমেন্ট সেকশনে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.